সম্প্রতি আমরা একটা ভিডিও করেছিলাম ব্যাংকের মার্জার নিয়ে। বাংলাদেশে খুব একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে ব্যাংকিং এরিয়াতে, সেটা হচ্ছে 5টি ইসলামী ব্যাংক মিলে একটি ইসলামী ব্যাংক গঠন, যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার। 5টি ইসলামী ব্যাংক কি কি? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক। ইসলামী শরিয়া ভিত্তিক এই 5 ব্যাংক মিলে একটি ব্যাংক হবে, খুব বড় একটা ব্যাংক, যার নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক। বাংলাদেশে এর আগে এত বড় মার্জারের ঘটনা ঘটেনি। আলটিমেটলি এই ব্যাংকগুলোর অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে গভর্নমেন্ট যদি এখানে হস্তক্ষেপ না করে, বাংলাদেশ ব্যাংক যদি হস্তক্ষেপ না করে, তাহলে এখানকার আমানতকারীরা এবং এই ব্যাংকের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা খুব একটা বিপাকের মধ্যে পড়ে যান। এবং আমাদের ব্যাংকিং খাত মূলত যে ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে, সেই ভঙ্গুরতার মধ্যে ব্যাংকগুলোর যদি একটা সুরাহা না হয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের ব্যাংকের বিশ্বস্ততা, আমাদের ব্যাংকের উপরে নির্ভরতা এবং আমাদের ব্যাংকের সাথে তাদের কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করা এটা প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, 5টা ইসলামী ব্যাংক মিলে একটা বড় ব্যাংক হচ্ছে ভালো কথা, কিন্তু ছোট ছোট আমানতকারীদের কি হবে? তাদের আমানত কি নিরাপদ? বা একটু মাঝারি আমানতকারী যারা বা বড় আমানতকারী যারা, তাদের অবস্থা কি হবে? এই নিয়ে ব্যাংকিং খাতে একটা দুর্দান্ত শঙ্কা চলছে। এই শঙ্কা প্রতিটি গ্রাহকের মধ্যে। আমাকে ব্যক্তিগতভাবে অনেক গ্রাহক ফোন করেছে বা আমাকে বিভিন্ন টেক্সট করে আমার ভিডিওর কমেন্টে জানতে চেয়েছে যে স্যার, আমাদের অবস্থা কি হবে, আমরা কি করব, আমরা কি এখনই ব্যাংকে যাব নাকি পরে যাব, আমাদের টাকা কি কখনো পাবো নাকি পাবো না? কারণ বাংলাদেশে এমন অভিজ্ঞতা নেই তা কিন্তু না। আইসিবি ইসলামী ব্যাংকে টাকা রেখেছিল অনেক আমানতকারী, তারা কিন্তু এখনো সেই টাকা ফেরত পায় নাই। আইসিবি ইসলামী ব্যাংকের ঘটনা যখন ঘটেছিল তখন কিন্তু দেশের ব্যাংকিং সেক্টর এতটা ভঙ্গুরতার মধ্যে দিয়ে যায় নাই। এখন যে ভঙ্গুরতা আমরা ফেস করছি, মাঝে আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এসছে, তারপরে ব্যাংকগুলোর কি মারাত্মক দুরবস্থা গেছে। গ্রাহকরা টাকা চাইতে যে টাকা পায়নি, গ্রাহকরা কান্নাকাটি করেছে, ব্যাংকাররা কান্নাকাটি করেছে, ব্যাংকাররা গ্রাহকের বাড়ির সামনে যে মিছিল করেছে। অদ্ভুত এক ধরনের ঘটনা, যে ঘটনা আগে কখনো ঘটেনি। আর মূলত এই অনাস্থা, এই অবিশ্বাস, এই ভঙ্গুরতাকে কাটানোর জন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ। এখন প্রশ্ন হচ্ছে, যেটা বলছিলাম, যে ক্ষুদ্র আমানতকারীদের অবস্থা কি হবে বা বড় আমানতকারীদের অবস্থা কি হবে, তারা কি টাকা ফেরত পাবে? আমরা জানি যে এই ব্যাংকগুলা মূলধন ঘাটতি, উচ্চ নন পারফর্মিং লোন, প্রশাসনিক জটিলতা, দুর্বলতা, এগুলো এখানে বিদ্যমান। এবং এই সব ব্যাংক যদি আপনি গড় করেন, তাহলে সেই হিসাবে প্রায় 77% লোন নন পারফর্মিং। তার মানে এই টাকা আর ফেরত আসছে না ব্যাংকে। এখন এই সবগুলো ব্যাংকের একীভূতকরণের জন্য অলরেডি প্রশাসক নিয়োগের কাজ, নতুন অফিস নেয়া, দায়িত্ব হস্তান্তর, সম্পদের একীভূতকরণ, সবগুলো ব্যাংকের তথ্য প্রযুক্তিগত বিষয় আছে, অসংখ্য বিষয় আছে, হাজার বিষয় আছে, সেগুলো সব এক জায়গায় করে নিয়ে আসা, এটা খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং খুব জটিল একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এবং বাংলাদেশের কিন্তু এই অভিজ্ঞতা আগে নেই, আইনগত জটিলতার ব্যাপারও সেখানে আছে। তো যা হোক, সেটা তো তাদের কাজ। এর জন্য বিরাট একটা ওয়ার্কফোর্স কাজ করবে। বাংলাদেশ ব্যাংক প্রশাসকের নিয়োগের ব্যবস্থা অলরেডি চূড়ান্ত করেছে। কিন্তু আমাদের টেনশন সে জায়গায় না। এটা গভর্নমেন্টের টেনশন, বাংলাদেশ ব্যাংকের টেনশন। আমাদের টেনশন হচ্ছে আমাদের ক্ষুদ্র আমানতকারী এবং আমানতকারীদের নিয়ে, প্রাতিষ্ঠানিক আমানতকারী, তাদের নিয়েও আমাদের চিন্তা আছে। তাহলে সেই চিন্তায় আমাদের করণীয় বা কি, আমানতকারীদের করণীয় কি? তারা কি এখন বসে থাকবে, নাকি ব্যাংকে চলে যাবে, নাকি দলবদ্ধভাবে ব্যাংকে যাবে? কি করবে আলটিমেটলি? এখন এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাটা কি? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর কিন্তু অলরেডি বলেছেন যারা ডেপোজিটার তাদের দুশ্চিন্তা না করতে, কারণ বলছে যে ডেপোজিটাররা বঞ্চিত হবেন না। কিন্তু বাংলাদেশের প্রচলিত যে আইন আছে, সেই আইনে বলা হচ্ছে যে ব্যাংক যদি একীভূতকরণ হয় বা ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে একজন আমানতকারী সর্বোচ্চ 1 লাখ টাকার বীমা প্রোটেকশনের মধ্যে আছে। তার মানে 1 লাখ টাকা সর্বোচ্চ ফেরত পাবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এটা এখন 1 লাখ টাকা থেকে ইন্স্যুরেন্স স্কিমের আওতায় 2 লাখ টাকা পর্যন্ত একজন সিঙ্গেল মানে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টকে দেওয়ার ব্যবস্থা করবে। সেটাও আইনগত প্রক্রিয়া, সে কাজ চলছে। সম্প্রতি পত্রিকা মারফত জানা গেছে যে একজন আমানতকারী যার সর্বোচ্চ 2 লাখ টাকা আছে, তারা একবারে যদি ব্যাংকে টাকা উঠাতে যায়, তাহলে তারা সেই টাকা উঠাতে পারবে। তার মানে ব্যাংক একীভূতকরণ যে প্রক্রিয়া শুরু হয়েছে, প্রশাসক নিয়োগ, মোটামুটি জটিলতা কেটে গেলে তখন যাদের 2 লাখ টাকা পর্যন্ত ব্যাংকে আছে ডিপোজিট হিসাবে, তারা যদি টাকা উঠাতে যায়, একবারে সেই টাকাটা উঠাতে পারবে। তাহলে বাদ বাকিদের অবস্থা কি হবে? এদের সংখ্যা মোটামুটি বেশি, ডিপোজিটের পরিমাণ যদিও কম, এবং আমি মনে করি যে এটা তারা চাইলে পারবে, বাংলাদেশ ব্যাংক ফেরত দিতে পারবে, তারা একটা ক্যালকুলেশন করেছে। কিন্তু যারা তার চেয়ে বেশি, তাদের অবস্থা কি হবে? তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা ধাপে ধাপে টাকাগুলো উঠাতে পারবে, একবারে পারবে না। আর যারা আরেকটু বড়, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে তাদেরকে শেয়ার দেওয়ার প্রস্তাব করা হবে। আমরা জানি বাংলাদেশ ব্যাংক এখানে বড় একটা টাকা সরবরাহ করবে। নতুন গঠিত যে ব্যাংক হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক, তার মূলধনের পরিমাণ হবে প্রায় 35,000 কোটি টাকা। সেখানে সরকারের অংশ হবে 20,000 কোটি টাকার মতো। আর আমানত বীমা তহবিল থেকে 27,000 কোটি টাকা দেওয়া হবে শেয়ার বা ঋণ আকারে। কিছু সংবাদে বলা হয়েছে
যে কেন্দ্রীয় ব্যাংকের আমানত বীমা তহবিল থেকে 15,000 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, যেটি নতুন ব্যাংক গঠনে সহযোগিতা হিসেবে কাজ করবে। ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের যে প্রক্রিয়া, সেখানে কিন্তু আইনগত জটিলতা কিন্তু আছে, একেবারে জটিলতা নেই তা কিন্তু নয়। ব্যাংক একীভূতকরণ ও ব্যাংক রূপান্তর কার্যক্রম আইন সাপেক্ষ হওয়া দরকার, যাতে কোনো ক্ষেত্রে শেয়ার হোল্ডার বা আমানতকারী অধিকার থেকে বঞ্চিত না হন। কারণ শেয়ার হোল্ডারদের অবস্থা কি, এখন অনেক শেয়ার হোল্ডার তারা আশঙ্কা করছেন যে তাদের শেয়ারের মূল্য অনেক কমে গেছে এবং শেয়ার বিনিময় হারে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপরে পরিচালন ও একীভূতকরণের কিছু ঝামেলা আছে, কারণ প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা তথ্য সংরক্ষণ ব্যবস্থা আছে, আলাদা আলাদা মানব সম্পদ আছে, আলাদা ব্রাঞ্চের ব্যবস্থা আছে, তারপরে সেখানে অসংখ্য ফিক্সড অ্যাসেটের ব্যবস্থা আছে, আর লোন ডিপোজিট সেটা তো আছেই। এই সবকিছু সমন্বয় করে ইউনাইটেড ইসলামী ব্যাংকে একীভূতকরণের কাজে লাগানো, এটা কিন্তু খুব সহজসাধ্য কাজ নয়, বেশ জটিল একটা প্রক্রিয়া, যেটা আগেও বলেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমানতকারীদের আস্থা। যদি এই একীভূতকরণ প্রক্রিয়া স্মুথ না হয় এবং যদি আমানতকারীরা বঞ্চিত হয়, তারা যদি চাওয়া মাত্র তাদের টাকা না পায়, তাহলে তারা হয়তো রাস্তায় নেমে আসবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, এই সরকারের ক্ষমতা কতদিন, এরা কতদিন এইভাবে স্মুথলি কাজ করে যেতে পারবে। যখনই নতুন সরকার আপনাদের ইলেকশন ক্ষমতা নিবে, তখন বাংলাদেশ ব্যাংকের হয়তো গভর্নর চেঞ্জ হয়ে যাবে, মানে আর এক প্রশাসন এসে কাজ করবে। তখন এই যে কাজ, এটা বাধাগ্রস্ত হয় কিনা, যদি বাধাগ্রস্ত হয় তাহলে এটার চিত্র পাল্টে যাবে। কারণ এখন হয়তো ব্যক্তিগত ক্ষমতার দৌরাত্ম কম, কিন্তু তখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা আসবে, তখন তাদের দৌরাত্ম বেড়ে যাবে হয়তো। কেউ কেউ আবার পীর সাহেবের ভূমিকায় যদি অবতীর্ণ হয়, তাহলে এই ব্যাংকের এই যে একীভূতকরণ প্রক্রিয়া আবার বাধাগ্রস্ত হবে। বাধাগ্রস্ত হলে স্মুথ ট্রানজিশনটা হবে না, সেখানে আবার আমানতকারীদের রাস্তায় নামতে হতে পারে। আমানতকারীদের অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তাহলে তারা আবার বিপদগ্রস্ত হবে, তারা আবার ভয় পাবে, আস্থার সংকট আরো তীব্র হবে। ফলে এখন থেকে কাজগুলো এমনভাবে করতে হবে যেন আইনগত জটিলতা এড়িয়ে একটা সুন্দর ট্রানজিশন করা যেতে পারে। কারণ অনেক পক্ষ এখানে জড়িত, কখনো কোনো মার্জার বা অ্যাকুইজিশন এটা স্মুথ হয় না। যদি খুব গুছিয়ে করা যায়, ভালো প্রসেস ডেভেলপ করা যায়, তাহলে তখন হয়তো স্মুথ হতে পারে। কিন্তু আমাদের যেহেতু সেই অভিজ্ঞতা নেই, ফলে প্রত্যেকটা স্টেপ খুব কেয়ারফুলি মুভ করতে হবে। মুভ করলে এই ট্রানজিশনটা সফলভাবে সম্পন্ন হবে, আর না হলে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর আর একটা ডিব্যাকল ফেস করবে, আর একটা হয়তো ভঙ্গুরতা ফেস করবে, যেটা আমরা আদৌ চাই না। আমাদের প্রথম কথা হচ্ছে আমানতকারীরা যেন নিরাপদ থাকেন, পাশাপাশি যারা লোন নিয়েছেন তাদের উপরে যেন আইনগত বলিষ্ঠ অধিকার প্রয়োগ করা হয় প্রতিষ্ঠানের পক্ষে, এবং তারা যেন টাকা দিতে বাধ্য হন সেই ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, এই সিস্টেম যেন বজায় থাকে। যেসব ম্যানেজমেন্টের লোকেরা এখানে অন্যায় তাদেরকে সহযোগিতা করেছে, সেটা যেন বিচারের আওতায় আসে। তাহলে হয়তো আমানতকারীরা সুরক্ষিত হবে এবং ব্যাংকিং সেক্টরে বিশ্বাস পুনঃস্থাপিত হবে। নচেত আরো অনেক যে ব্যাংক যেগুলো ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের অবস্থাও সঙ্গীন হয়ে পড়বে, খারাপ হয়ে পড়বে। এখন আমরা দেখার অপেক্ষায় যে ইউনাইটেড ইসলামী ব্যাংক কিভাবে কাজ শুরু করে, কিভাবে আমানতকারীদের সুরক্ষা দেয়, কিভাবে তাদের অপারেশন চালায়, কিভাবে শেয়ার হস্তান্তর করে, এবং আমরা দেখতে চাই একটা সফল একীভূতকরণ। সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।